আমরা নিশ্চিত করছি যে কেউ বিনা ঔষধে থাকবে না। গত মঙ্গলবার 20 আগস্ট দেশব্যাপী সেনা অফিসারদের সাথে সেনা প্রধানের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটা গুরুত্বপূর্ণ, যা যা আলোচনা হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীকে আমাদের জনগণের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া প্রয়োজন, ভুলে যাবেন না। সেনাবাহিনীকে অপেশাদার বাহিনী বানানোর কাজটা সুচারুভাবে করছিল কন্ট্রাক্টর বানায় হাসিনা। আবার দেখলাম ব্যবসায়ীদের সাথে মিটিং করেছেন সেনা প্রধান। হ্যাঁ কেন ব্যবসায়ীরা গেছে মিলিটারি নিরাপত্তা চাইতে আপনার কাছে। ওয়াকার সাহেব আপনি পারেন দিতে, তারা দরকার হলে প্রফেসর ইউনূসের কাছে যাবে, শিল্প বাণিজ্য উপদেষ্টার কাছে যাবে, আপনার কাছে কেন নিরাপত্তার জন্য? আপনি কি পুলিশ নাকি হাওনা? প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং নতুন গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, রয়ের সাথে কাজ করছে সেনা প্রধান গোপন এবং খুবই ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে পিনাকি ভট্টাচার্য। আজকের এই ভিডিওতে বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ভারতে কোনো গ্যাস দেওয়া হবে না, ইলিশ মাছ দেওয়া হবে না, গোপন এবং খুবই ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সেই সাথে আজকের এই ভিডিও দেখতে পারবেন জামায়াতবাদী আমির ডক্টর শফিকুলের কি নিয়ে গোপন এবং খুবই ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে গোলাম মাওলা রনি সাহেব। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে কি লাইক দিয়ে আমরা মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। 20 আগস্ট দেশব্যাপী সেনা অফিসারদের সাথে সেনা প্রধানের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটা গুরুত্বপূর্ণ, যা যা আলোচনা হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীকে আমাদের জনগণের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া প্রয়োজন, ভুলে যাবেন না। সেনাবাহিনীকে অপেশাদার বাহিনী বানানোর কাজটা সুচারুভাবে করছিল কন্ট্রাক্টর বানায় হাসিনা। আবার দেখলাম ব্যবসায়ীদের সাথে মিটিং করেছেন সেনা প্রধান। হ্যাঁ কেন ব্যবসায়ীরা গেছে মিলিটারি নিরাপত্তা চাইতে আপনার কাছে। ওয়াকার সাহেব আপনি পারেন দিতে, তারা দরকার হলে প্রফেসর ইউনূসের কাছে যাবে, শিল্প বাণিজ্য উপদেষ্টার কাছে যাবে, আপনার কাছে কেন নিরাপত্তার জন্য? আপনি কি পুলিশ নাকি হাউন আঙ্কেল? হ্যাঁ আপনার কাছে যাইতেই হবে। আপনার কাছে যারা গেছে তারা প্রফেসর ইউনূসের কাছেও গেছিল, এই যে দেখেন আবার আপনার কাছে গেছে কেন জানেন? গপ্পগি একটা এটা গল্প বলি। ঢাকার কিছু এলিট 1971 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনীর অফিসারদের দাওয়াত করে খাওয়াইতো নিজের ভাষায়। তো পাওয়ার দেখলে কিছু লোক আছে পাওয়ারের চাটতে চায়, পাকিস্তানি সেনা অফিসারদের চাটতো। আবার 16 ডিসেম্বর হইলো সে একই লোকেরা ইন্ডিয়ান আর্মির অফিসারদের ডেকে ডেকে দাওয়াত খাওয়াইতো, মানে পাওয়ারের আর কি বুঝছাও। তো আপনার পাশে যে দুইজন আছে না, আপনার এখন হোগা চাটতে গেছে, তারা হাসিনার হোগা কেমনে চাটছে দেখেন। এডিতে সাহেব দেখেন একটু। এই জন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার। তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে গেলাম, আপনার সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী 100 বছর জীবিত থাকবে, তারও বেশি থাকলে উনি ক্ষমতায় থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন। আবারও গান হবে, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। জয় শেখ হাসিনা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। মাননীয় প্রধানমন্ত্রী, আমার রক্ত টকবগি উঠেছে। শেখ মুজিবের বংশ যেখানে যায় সেখানে জয়ধ্বনি হয়, সেখানে ওই দেশ উজ্জ্বল হয়ে যায়। আমার আপার জন্য দোয়া করবেন। আমি শুধু প্রধানমন্ত্রীকে দেখার জন্য, এই বিজনেস কমিটিকে দেখার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। দিয়াবাড়ি থেকে আমি ইউনাইটেড হসপিটাল যাব, 13 মিনিটে চলে গেছি। এটা করলো কে বলেন? শেখ হাসিনা, আমাদের মা জননী শেখ হাসিনা। কখনো বোন কখনো মা, যখনই এসেছি মায়ের পবিত্র আশীর্বাদের মতো ওনার কাছ থেকে ব্যবহার পেয়েছি, কখনো খালি হাতে ফিরে যাই নাই। হ্যাঁ, শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় শেখ হাসিনা। আরেকটু দূরে ভাই, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। আমার রক্ত গরম হয়ে গেছে এখন। যাই হোক, এবার সবার প্রসঙ্গে আসি। কেমন আলোচনা হয়েছে? এই সবাই কর্মকর্তারা যথেষ্ট উত্তেজিত ছিলেন, যা বোঝা গেছে আর কি। আর অতীতের অন্যান্য সবাই খুব কম অফিসার প্রশ্ন করতেন, কিন্তু 20 আগস্টে সবাই অনেকে প্রশ্ন করার জন্য হাত তুলতে দেখা গেছে। সেনা প্রধান মানে ওয়াকার সাহেবের বক্তব্যের মূল পয়েন্ট হচ্ছে যে উনি, আমি এক এক করে কইতেছি, আমি মন্তব্য বলতেছি ওনার বক্তব্যের বিপরীতে। উনি কইছেন 1 নাম্বার, সেনা মোতায়েন কাঙ্ক্ষিত সময়ের চেয়েও বেশি সময় ধরে চলার সম্ভাবনা আছে। আচ্ছা ওয়াকার সাহেব, এই সিদ্ধান্ত কি আপনি নেবেন? এই সিদ্ধান্ত সেনা প্রধান নেবে না, আদেশটা আসবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। তাদের প্রতি নিজেকে সমর্পণ করেন। একই সাথে গোপনে নানা রাজনৈতিক দল, ডিবি, এনএসআই, ডিজিএফআই পরিচালিত ইসলামিক দল এবং গোষ্ঠীগুলোর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করেন। এই জিনিসগুলো খবর আমাদের কাছে আছে। কি করিচ্ছেন এগুলো আপনার লোকেরাই আমাদের এসে কয়া দেয়, বুঝছাও? এটা বন্ধ করেন, নিষেধ করিচ্ছি, বন্ধ করেন। সব কয়া দেবো, কিন্তু কি কি করিচ্ছেন তাইলে? বিশেষ করে শেখ হাসিনার দুঃশাসনের সহযোগী ব্যবসায়ী সমাজকে প্রশ্রয় দেবেন না।
বড় টাকা পয়সার লেনদেন হচ্ছে বলে কিন্তু আমরা শুনতে পাচ্ছি, কার কাছে কত টাকা যাচ্ছে সেটা একটা হিসাব পাইছি, ভেরিফাই করতে পারিনি জন্য কইলাম না, কিন্তু কয়ে দেবো, নাম ধরে ধরে কয়ে দেবো। দেশের যে সমস্ত ট্রেড বডি বা ব্যবসায়ীদের সংগঠনের নির্বাচন ধ্বংস কইরা যারা শেখ হাসিনার পদধূলি গায়ে মেখা জবরদস্তি করে এই সকল সংস্থার নেতৃত্ব দিছে, তাদেরকে ক্ষমা করা হবে না। যতই আপনার সাথে লাইন ঘাট করুক না কেন, ক্ষমা করা হবে না, অত সোজা না, বুঝছাও? এই মালগুলা বিনা ভোটে নির্বাচনে দাঁড়াইছে, বিজয়ী বা পরাজিত হয়েছে, টাকা পয়সা ঘুষ দিয়ে নিজের লোককে মনোনীত করছে, এরা গণশত্রু। গণশত্রুদের যাদের পাশে দেখবো তাদের পাশার চামড়া তুলে ফেলবো। 2 নাম্বার, আপনি কইছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরানো প্রোপাগান্ডা, যেখানে সত্য মিথ্যার সংমিশ্রণ থাকে এতে কর্ণপাত না করতে। ওয়াকার সাহেব, এটা তো খুনি পলাতক হাসিনা জয় পলকের ব্যারাম। হ্যাঁ, এই রোগে মাত্র 2 সপ্তাহের মধ্যে আপনাকে ধরে ফেলছে, সংক্রমিত করছে। ঘটনাটা খুবই দুঃখজনক। আপনার তো তাহলে ভ্যাকসিন লাগবে, ভ্যাকসিন, গণ অভ্যুত্থানের ভ্যাকসিন নেন। তবে এটা আপনার দ্বারা মুগ্ধ হওয়া ডক্টর আসিফ নজরুল দিতে পারবে না, এটা আপনারা দিতে হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে। পিনাকি ক্যাঁকা করে ভ্যাকসিন দেয় জানেন তো, আজকে দিলাম না, আজকে মাফ করে দিলাম। হ্যাঁ, কি ওয়াকা সাহেব নেবেন? আমার বন্ধু বান্ধব বলে গালি না দিতে, মুখ খারাপ না করতে। তো ওই আপনি মিলিটারি, সেজন্য আপনারা গালি দিব না এটা ভাইবেন না, আপনারা বড় করে গালি দিতে পারবো। যখন ছাত্রদের উপরে গুলি করেছিলেন ক্যাঙ্কা গালি দিছিলাম, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, বাধ্য করেন কেন গালি দিতে মিয়া? জায়দা রাখেন ওয়াকারুজ্জামান, কোনো সোশ্যাল মিডিয়াকে বাধা দেওয়া যাবে না, সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কোনো ধরনের বিষোদ্গার করবেন না, কখনোই ইন্টারনেট বন্ধ করা যাবে না। এই দুরূহ বাধা অতিক্রমের জন্য শত শত তরুণ কিশোর যুবক প্রাণ দিছে, সাবধান হয়ে যান। ইন্টারনেট ব্যবহারের খরচ কমাইতে হবে। আপনার শেখ পরিবার, আপনি তো শেখ পরিবারের জামাই, আপনি শেখ পরিবার লুটপাট করতে যায় বাংলাদেশে এই ডিজিটাল অ্যাসেটকে, এই ইন্টারনেটের কানেকশনের খরচকে সবচেয়ে বেশি দামে বিক্রি করার একটা পণ্যে পরিণত করছে। ইন্টারনেট ডেটা সহ সকল পণ্য দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্যে যে সকল দেশ বিক্রি হয়, তার মধ্যে অন্যতমটা হচ্ছে আপনার পলাতক খালা শাশুড়ির সোনার বাংলায়। 3 নাম্বার, আপনি কইছেন অপ্রীতিকর ঘটনা সংঘটিত না করে এবং তা থেকে দূরত্ব বজায় রাখতে। অপ্রীতিকর ঘটনা এড়াইতে হলে দ্রুততম সময় সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে সেনা সামনে নিয়ে যেতে হবে। সীমান্ত রক্ষার জন্য জোরদার ট্রেনিং শুরু করতে হবে, কারণ আমাদের সকল সীমান্তই এখন অরক্ষিত। দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা প্রত্যেকদিন বিঘ্নিত হচ্ছে। সমগ্র দেশবাসী জনগণকে সাথে নিয়ে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে আমরা বহিঃশত্রুর আক্রমণের হুমকি, আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং তাদের বাড়াবাড়িকে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। সিভিল লাইফ অর্থাৎ জনজীবনে আপনি ঢুকবেন না, এটা আপনার কাজ না। আপনি সিভিল লাইফে না ঢুকে ব্যবসায়ীদের সাথে ঘটনা কইরা অরক্ষিত সার্বভৌমত্বকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সে বিষয়ে চিন্তা করেন। ইন্ডিয়ার সাথে খুনি হাসিনা যে সমস্ত গোপন চুক্তি করেছে, তার সেই সকল অসমস্ত কাজ সম্পন্ন করার লালসায় যেন না পড়েন। মুহূর্তের মধ্যে কিন্তু খালেদ মোশাররফের মতো জয় বাংলা হয়ে যাবেন। 4 নাম্বার, আপনি কইছেন সেনাবাহিনীর একতার উপর গুরুত্ব আরোপ করেছেন। আমি এই আলোকে আলোচ্য সভার পুরো বিবরণ পর্যালোচনা এবার উপর মন্তব্য করব। 1 নাম্বার, আন্দোলনে যারা মারা গেছে তাদের দায়িত্ব যেন সরকার বহন করে, আলোচনা আসছে। তো সেনাপ্রধান হিসেবে আপনি কইছেন যে ট্রিটমেন্টের দায়িত্ব আমি নিছে, আমরা আহতদের চিকিৎসায় 400 জনের চিকিৎসার ব্যবস্থা করব, 300 সিএমএইচ এবং 100 কর্মী টোলাতে। 2 নাম্বার, একজন সেনা কর্মকর্তা বলছেন যে পুলিশের অধীনে সেনাবাহিনী কাজ করাটা ঠিক ছিল না। দুনিয়ার কোনো দেশে সেনাবাহিনী পুলিশের অধীনে কাজ করে না। যদি কাজ করতেই হয় পুলিশ সেনাবাহিনীর অধীনে থাকবে। আমরা সৈনিক হিসেবে প্রশিক্ষিত, পুলিশ হিসেবে না। পুলিশের সাথে সেনাবাহিনীর ইমেজ যায় না, তাদের অধীনে সেনাবাহিনীর কাজ করা উচিত না। আরেকজন সেনা কর্মকর্তা কইছেন যে ইনএড টু সিভিল পাওয়ারে সবসময় ম্যাজিস্ট্রেট থাকে না, তাদেরকে সময়মতো পাওয়া যায় না। পরবর্তীতে সেনা মোতায়েন হলে আমাদেরকে যেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে পাঠানো হয়। আমি একটা বোকার মতো প্রশ্ন করি, আর্মি অফিসাররা কি বোঝেন না 2014 সালের নির্বাচনের সময় থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আন্ডার কমান্ড অফ পুলিশ হয়ে গেছে? নির্বাচিত রাজনৈতিক শাসনের অধীনস্থ থাকার অর্থ হচ্ছে জনপ্রতিনিধিত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করা। কিন্তু যখন দেশে ভোট হয় না, নির্বাচন ছাড়াই তথাকথিত জনপ্রতিনিধি মনোনীত হয়, তারা দেশ চালায় এবং তার অধীনে আর্ম ফোর্সেসকে কাজ করতে হয়, তখন জনগণের সার্বভৌমত্ব, দেশের সার্বভৌমত্ব এটাকেই বলে সিস্টেম। দেখেন, বাংলাদেশে বর্তমানে অনেক বিশৃঙ্খল ঘটনা ঘটছে, কিন্তু পজিটিভ ঘটনা কোনগুলো আমরা যেটা ফোকাস করতে চাচ্ছি, একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে যে সিস্টেমটাকে পরবর্তী কোনো সরকার এসে পরিবর্তন করতে পারবে না। এটাকে যতটুকু সিকিউর করা যায় বা যতটুকু শক্ত করা যায় ওইভাবে এই সিস্টেমটাকে তৈরি করা উচিত। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জনগণের যে দূরত্ব তৈরি হয়েছে, আপনারা দেখছেন আমাদের অনেক মহিলারা খন্তি টন্তি বা পিঠিও প্যানে যে রুটি বেলে, এরকম বেল টেল এরকম অনেক কিছু নিয়ে রাজপথে নামছিল। এটার একটা মেইন কারণ হচ্ছে কি জানেন? বিদ্যুৎ এবং গ্যাসের দাম নিয়ে গত 15 বছর যে একটা সিন্ডিকেট ক্রিয়েট করা হয়েছিল কুইক রেন্টালের নামে, পাশাপাশি হাতে গোনা কয়েকজন মন্ত্রী এমপি তাদের পরিবার যেভাবে এই ব্যবসাটাকে কন্ট্রোল করেছিল, আদেশ হয় দাম বাড়ে, 100 টাকা দাম বাড়ে, একটা প্রতিবাদ আন্দোলন হলে 5 টাকা কমায়, 95 টাকা মনে করলেন যে দামটা কিন্তু বাড়াই থাকে। বাঙালি 5 টাকা কমার খুশিতে কিছুটা আনন্দিত হয়। বাট এই যে সিস্টেমটাকে তৈরি করেছিল আওয়ামী লীগ সরকার, সেটার বিরুদ্ধে নতুন সিস্টেম চালু হচ্ছে। তবে আমরা চাই এই সিস্টেমটা আগামী দিনেও যেন কোনো রাজনৈতিক সরকার এসে আবার হাত দিতে না পারে। আচ্ছা, এখন ঘটনা কি দেখেন, গ্যাস এবং বিদ্যুতের দাম এই দেশে ম্যাজিক গতিতে লাফিয়ে লাফিয়ে মানে এটাকে বাড়ানো হয়েছে। আর এজ এ রেজাল্ট দেশের বিদ্যুৎ খাত ধ্বংস, নিজস্ব বিদ্যুৎ খাতকে ডেভেলপ না করে বিদেশ থেকে এই বিদ্যুৎ আমদানির ফলে হয়েছে কি, রাষ্ট্রের বিলিয়নস অফ ডলার পাচার হয়ে গেছে লুটেরাদের হাত দিয়া, এই যে সামিট গ্রুপ সহ আরো কয়েকটা গ্রুপ। এখন ফাইনালি আসছে কি, গণশুনানি ছাড়া গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানো যাবে না।
এটা নতুন সিদ্ধান্ত আসছে, গণশুনানি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আপনার BERC আবারও গ্যাস এবং বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা মানে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। গতকালকে এই বিষয়ে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি গ্যাজেট প্রকাশ করা হয়েছে। গ্যাজেটে বলা হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 34 ক বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এখন এই আইনটা কি হয়েছিল আমরা মাঝখানে দেখছিলাম 2022 খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভা। 2022 সালের 28 নভেম্বর তৎকালীন সরকারের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল জ্বালানির দাম নির্ধারণে গণশুনানি করতে হয়। এখন এই গণশুনানির সমস্যাটা কি? এই গণশুনানির জন্য যে প্রসেসিং টাইমটা সেটা হচ্ছে 3 মাস বা 90 দিন। তাই দ্রুত বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ানোর জন্য তৎকালীন সরকার আর সেই যে আইনটা, এই আইনটাকেই এই মুহূর্তে এসে আবারও সংশোধন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অধ্যাদেশ 2024 নামে এটাকে অভিহিত করা হয়েছে। এই আইনের 34 ক এর ধারা অনুযায়ী ট্যারিফ নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয়ের ক্ষমতা সরকারের। এই ধারা বিলুপ্ত হওয়ায় গণশুনানি ছাড়া সরকার আর বিদ্যুৎ এবং গ্যাসের দাম নির্ধারণ করতে পারবে না। গত বৃহস্পতিবার উপদেষ্টা কমিটির বৈঠকে এই আইনটিকে সংশোধনের জন্য সিদ্ধান্ত করা হয়েছিল। আইনটি সংশোধন হওয়ায় এখন বিদ্যুৎ এবং গ্যাসের দাম আগে যেভাবে BERC নির্ধারণ করত, এখন সেভাবেই BERCর গণশুনানির মাধ্যমেই দাম বাড়াতে হবে। মাঝখানে আওয়ামী লীগ সরকার এটাকে অনেকটা পরিবর্তন করে ফেলেছিল। ওই যে বললাম না, আওয়ামী লীগ সরকারের পতনের জন্য গণমানুষের যে অবস্থান আমরা দেখেছি, বিশেষ করে আমাদের নারীদের, ভাই বিদ্যুৎ এবং গ্যাস আওয়ামী লীগ করুক বিএনপি করুক, এই দেশে যারাই বসবাস করছে এটার বাটি কিন্তু পড়ে গেছিল। মানে ভুতুরে বিল আসতেছে, একটা লাইট ফ্যান চালাইয়া উল্টাপাল্টা বিল আসছে, এগুলোর কোনো জবাবদিহিতা নাই। আমাদের দেশের বিদ্যুৎ সেক্টরকে ধ্বংস করে বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি করা হয়েছে, আদানি গ্রুপ থেকে করা হয়েছে। আরে ভাই, ত্রিপুরাতে যদি আমাদের কাছে বিদ্যুৎ তারা বিক্রি করে, তাহলে আমরা বসে বসে কি মুড়ির মোয়া খাইছি এত বছর? তো আমার মনে হয় যে এগুলোর পাশাপাশি আমাদের নিজস্ব যে গ্যাস প্রকল্পগুলো আছে আর একটু ডেভেলপ করা, বিদ্যুৎ সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ করা, পাশাপাশি তেল শোধনাগার একটাই আছে বাংলাদেশে, এটা থেকে রাশিয়ার তেল আনলে নাকি আমরা শোধন করতে পারি না। তো আমার মনে হয় যে ইটস টাইম যে আমরা সরাসরি রাশিয়া থেকে তেল আনবো, আইনে আমাদের রিফাইনারিতে আমরা পরিশোধন করব, আমাদের তেলটা আমরা আমাদের দেশের বাজারে বিক্রি করব, তেলের দাম অনেক কমে যাবে। এখন আমরা ভারতের মাধ্যমে চাইটা খাই, ওই সৌদি আরব থেকে আনতে হয়, অমুক জায়গা থেকে আনতে হয়, আইনা এই তেলটা বাহির থেকে প্রসেসিং করতে হতো, বা প্রসেসিং তেলটা করার ফলে 1 টাকার জিনিস যেটা প্রসেসিং করতে খরচ হয়, বাহির দেশ থেকে আনার কারণে 5 টাকা হয়। আর এগুলোর ব্যবসা করে কারা? পলিটিশিয়ানরা। তো ধন্যবাদ ডক্টর ইউনূসের যে সংস্কার শুরু হয়েছে, সাধুবাদ জানাই। এভাবেই চলুক। জামায়াত ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান মূলত এই ভদ্রলোক এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত। তার যে মুভমেন্ট, এই পর্যায়ে অন্য কোনো রাজনৈতিক দলের অন্য কোনো নেতা এইভাবে মুভমেন্ট করতে পারছেন না। যেমন ধরুন জিএম কাদের আছেন জাতীয় পার্টির, বা বিএনপির আছেন তারেক রহমান সাহেব বা বেগম খালেদা জিয়া, আওয়ামী লীগের আছেন ওবায়দুল কাদের কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এই পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি মুভমেন্ট করার সুযোগ পাচ্ছেন ডক্টর শফিকুর রহমান। এবং এটা অলৌকিক ঘটনা। এর কারণ হলো তিনি এই দায়িত্ব নেওয়ার পর থেকে বেশিরভাগ সময় তাকে আন্ডারওয়ার্ল্ডে থাকতে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে, কিন্তু জেলখানায় থাকতে হয়েছে। কিন্তু 5 তারিখের পর থেকে তিনি যে ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন এবং তার সম্পর্কে মানুষের যে আগ্রহ বাড়ছে এবং তাকে নিয়ে মানুষের চিন্তা চেতনা যে সে কে, এই বিষয়গুলো কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে এসেছে। এবং সেই দিক থেকে আমার কাছে মনে হলো যে এই ভদ্রলোকের একটা যে তার যে বাস্তব অবস্থা, আমি যতটুকু জানি এই বিষয়টি যদি আপনাদের সামনে তুলে ধরি, আপনাদের অনেকের হয়তো ভালো লাগবে। তার বিরোধিতা যারা করেন তারাও তার বিরোধিতা সুন্দরভাবে করতে পারবেন, আর যারা তাকে সমর্থন করতেছেন, দোয়া করতেছেন, তারা আরও ভালোভাবে করতে পারবেন। অনেক আগে আমি সিলেটে বেড়াতে যাই। তো সেখানে NI খান নামক একজন ভদ্রলোক হোটেলে এসে আমাকে সালাম দিলেন। তিনি জামাত করেন কিনা জানি না, তবে আওয়ামী লীগ করেন না, সিলেট শহরের অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি। তো তিনি এসেই সালাম দিলেন সেই স্টার প্যাসিফিক হোটেলে। আমি যে হোটেল ভাড়া দিচ্ছিলাম বা রুম বুক করছিলাম, তিনি এসেই বললেন যে আমি আপনার খুব ভক্ত। তারপর বললেন যে এই আমার বন্ধুর হোটেল, এটা আপনাকে সর্বোচ্চ কমিশনে 55% কমিশন দাও। তারপর আবার বললেন যে না রনি ভাই এখানে থাকবেন, কদিন থাকবে, যে কদিন থাকবেন আমি ভাড়া দিয়ে দেবো। না এরকম ভাবে 1 মিনিটের মধ্যে সেই ভদ্রলোক NI খান আমার সেই হোটেলের সমস্ত বিলগুলো দিয়ে দিলেন। তারপর ওনার ভাষায় দাওয়াত দিলেন। পরে তিনি বললেন যে সিলেটে যে একটা মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল আছে, তো সেই হাসপাতালের তিনি পরিচালক। তারপর কথা সঙ্গে জানালেন যে জামাতের একজন নেতা, তখন তিনি সাধারণ সম্পাদক আমির হন নাই বা সাধারণ সম্পাদক হননি, কিন্তু নেতা হিসেবে বেশ পরিচিত। বললেন যে ডক্টর শফিকুর রহমান তিনি এই হাসপাতালের পরিচালক। আমি বেশ অবাক হয়ে গেলাম যে আওয়ামী লীগ জমানা, এখানে জামাতের একজন নেতা এই হাসপাতালের পরিচালক, আপনাদের কোনো সমস্যা হচ্ছে না? বলে যে না, আমাদের সিলেটে আসলে ওইরকম কোনো সমস্যা নেই। এখানে যে সহমর্মিতা, রাজনৈতিক দলগুলোর যে সহমর্মিতা, এটা অন্য যে কোনো জেলার চেয়ে বেশি। আর ডক্টর শফিক এখানে সবার সঙ্গে একটা সম্পর্ক বজায় রাখেন, ফলে তার যে রাজনৈতিক বিশ্বাস তার এই ব্যবসার সঙ্গে বা তার কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। এই প্রথম আমি আসলে ডক্টর শফিক সম্পর্কে চিনি, তখনও পর্যন্ত তার ছবি আমার আসলে দেখা হয়নি। তো পরবর্তীতে তিনি যখন আমির হলেন, আমির হওয়ার পরে দেখলাম, এবং তার ব্যাপারে আমি আসলে ওরকম ওয়ান টু ওয়ান ওইভাবে জানি না,
বা জানতাম না। এর জামাতের লোক যারা আছেন তারা অভ্যন্তরীণভাবে তাদের অনেক বড় বড় নেতা আছেন, কিন্তু বাইরের জনসাধারণের বেশিরভাগ লোকই তাদের শিক্ষা দীক্ষা পরিবার সম্পর্কে অতটা জানেন না, আমিও ঠিক এরকম জানতাম না। কিন্তু হঠাৎ করে একবার দেখলাম যে কিছু ছাত্র শিবিরের লোক আমার অফিসে আম নিয়ে আসছে, এটা কোন সালে আমি বলতে পারবো না, বলে যে আমিরে জামাত তিনি আপনার জন্য উপহারটি পাঠিয়েছেন। আমি খুব সম্মানিত বোধ করলাম এবং তারা আমাকে টেলিফোনে তার সঙ্গে কথা বলিয়ে দিল। আমি খুব মানে অবাক হয়ে গেলাম। তিনি সালাম দিলেন বিনয়ের সঙ্গে এবং আমি আওয়ামী লীগের এমপি ছিলাম না, আমার এখন মনে পড়ে না এটা কত সালের ঘটনা। তিনি সেটি পাঠিয়েছেন, আম পাঠিয়েছেন, একেবারে 1 বস্তা আম। তো যাক, এই তার সঙ্গে কথা হলো একবার। তারপরে আরো 2-3 বার কথা হলো, ওই একইভাবে একবার জায়নামাজ পাঠালেন, একবার পাজামা পাঞ্জাবি পাঠালেন, এরকম উপহার বিভিন্ন উপলক্ষে পাঠিয়েছেন। আর প্রতিবারই কথা বলেছেন, কখনো তার পক্ষ থেকে এসেছে, আবার কখনো আরেকজনের পক্ষ থেকে এসেছে। এরকম জামাত এই সম্পর্কটা অন্য কার সাথে রক্ষা করেছে জানি না, বাট আমার সাথে রক্ষা করেছেন। এবং আমার জানা মতে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সবার সঙ্গে জামাত কিন্তু সেই 2009 সন থেকেই বিভিন্ন কৌশলে ব্যক্তিগত সম্পর্ক রক্ষা করে চলেছে। এবং এদের কৌশলটা এত মানে সূক্ষ্ম ছিল যে অনেকে আমরা বুঝতে পারি। যেমন আমাকে দাওয়াত দেওয়া হলো 2009 সনে প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে। আমি সেখানে গিয়ে উপস্থিত, নতুন এমপি হয়েছি, যে দাওয়াত দেয় সেই জায়গায় গিয়ে দেখি যে পুরো অনুষ্ঠানটি জামাতের। এখন জামাতের অনুষ্ঠানে আমি কি করে গিয়ে জয় বাংলা বলবো? তো জয় বাংলা বলবো, বা আমি সেখান থেকে চলে আসবো কিনা, বা আমার দলে যদি খবর যায় যে গোলাম মোল্লা রনি জামাতের অনুষ্ঠানে গিয়ে এই ধরনের বক্তব্য দিয়ে আসছেন, তো সেখান থেকে চলে আসাটা অভদ্রতা, আমার কাছে কাপুরুষতা মনে হলো। ফলে কি হলো, তারা তাদের অনুষ্ঠান করলো, আমি সুন্দর মতো কথা বলে আসলাম এবং অনুষ্ঠান শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে সেখান থেকে চলে আসলাম। এইভাবে আসলে আমি তাদের সাথে আমার যে সম্পর্কটা অন্যান্য ইসলামিক দল, তারপরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, তারপরে জাতীয় পার্টি মানে এরশাদ সাহেব বলেন, বা বিএনপির যারা আরো শীর্ষ নেতৃবৃন্দ, সর্বোচ্চ নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আবার ঠিক এরকমই সম্পর্কটা আমার সেই প্রথম থেকেই ছিল। এবার বুদ্ধিজীবী এখন যারা মানে যে ডক্টর ইউনূস থেকে যারা হয়েছেন, এদের সবার সঙ্গে মোরাললেস আমার একটা কানেকশন আছে, ব্যক্তিগত সম্পর্ক আছে। কখনো হয়তো এদেরকে আমার বলা হয়নি কোনো কিছু, তারাও আমাকে বলেনি। আমি আগামী দিনগুলোতে তাদের ব্যাপারে কখনো কিছুই বলবো না। কিন্তু যেটি বলতে চাই সেটি হলো যে তারা আজকের এই ভালো পর্যায়ে আছেন, আমি তাদেরকে নিয়ে গর্ব করি। এই সম্পর্কটা অনেক আগে থেকে আমি তাদের সাথে রক্ষা করেছি, তারা ভালো পর্যায়ে আছেন আলহামদুলিল্লাহ। তো এরকম জামাতের আমিরের সঙ্গে এরকম ভালো সম্পর্কটা ওইভাবে টেলিফোনে আমি সবসময় রেখেছি। তো এখন তিনি এই সময়টিতে একটা মুক্ত বিহঙ্গের মতো যেভাবে ঘুরছেন, আমার ভালো লাগছে দেখে। আর আমার একটু হিংসা লাগছে বা ঈর্ষা লাগছে যে উনি বয়স্ক মানুষ, দাড়ি চুল সব পেকে গিয়েছে, সে বন্যার পানির মধ্যে নেমে যাচ্ছে, এই গাড়িতে করে একবার সিলেট যাচ্ছে, আর একবার নোয়াখালী যাচ্ছে, আরেকবার কুমিল্লা যাচ্ছে, আবার হাসপাতালে গিয়ে আহত রোগীদের দেখছেন। এই প্রাণ শক্তি আমার মধ্যে নাই। আমার এই সকালে পেট খারাপ থাকে, বিকালবেলা মাথা খারাপ থাকে, রাতে ঘুম হয় না। আমি চিন্তা করলাম করিটা কি? তো যাই হোক, আমি কিছুই করছি না, কিন্তু যারা করছি তাদেরকে প্রশংসা করতে তো আমার কোনো অসুবিধা নেই। আল্লাহ যেহেতু আমাকে একটা মুখ দিয়েছেন, জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন এবং আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, তো এটা নিয়েই মূলত কথাবার্তা বলা। এবং যে কারণে বলা সেটা হলো আমি জামাতের যে আমির, তার একটা ব্যবহারে খুবই আশ্চর্য হয়েছি, এতটা আশ্চর্য হয়েছি এবং অবাক হয়েছে যেটি বলার মতো নয়। তো ওনার কোনো টেলিফোন নম্বর আমার কাছে ছিল না, নেইও বটে। তো ওনারা বিভিন্ন সময় যখন উনি আছেন বা জামাতের অন্য কোনো নেতা আছেন, তারা তাদের ভিন্ন একটা নম্বর থেকে হঠাৎ করে সারপ্রাইজিং টেলিফোন দেন, তারপর শেষে কথাবার্তা বলেন। এবং আমি সবসময় তাদেরকে যাকে বলা হয় খোঁচা দেওয়ার চেষ্টা করেছি, যেভাবে লাদেনের মতো লুকিয়ে থেকে, মোল্লা মতো লুকিয়ে থেকে আর কতদিন রাজনীতি করবেন, এভাবে নিজের সাহস করে বের হন, ফোন নম্বর করেন, আপনার ঝুঁকি কমে যাবে। যাও, কিন্তু তারা আমার সেই কথায় কখনো অভিমান করেননি বা আমাকে ছোট মনে করেননি, কিন্তু তারা তাদের কাজগুলো করে গেছেন। তো এই অবস্থাতে তাদের সাথে আমার যোগাযোগ এবং সংযোগ, তারই প্রেক্ষিতে এই গত 2-3 দিন আগে যেটি হলো, এক ভদ্রলোক, বেশ উচ্চ পর্যায়ের কর্মকর্তা, ডিস্ট্রিক্ট জাজ পর্যায়ের কর্মকর্তা, তিনি আওয়ামী লীগ নেতা মাহবুব আলম হানিফ, তার যে ক্রোধা নলে পড়ে তিনি চাকরি হারিয়েছেন, কোনো রিজন নাই, সব কিছু ওকে আছে। তো তিনি এখন সেই চাকরিতে এই পরিবর্তিত পরিস্থিতিতে বহাল হতে চাচ্ছেন। তো তিনি ডক্টর ইউনূসের কাছে যেতে চাচ্ছেন। তো আমি বললাম যে ডক্টর ইউনূসের কাছে যাওয়ার জন্য তো আসলে আমার কোনো যোগাযোগ নেই। এখন যারা রাজনীতিবিদ আছেন, বিএনপি আছেন, জামাত আছে, তাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন, আপনি তাদের কাছে যান এবং কেউ যদি ঢুকতে না চায়, দেখা করতে না চায়, আমার কথা বলবেন। আমি এমনি জাস্ট একটা কনফিডেন্স থেকে বলছি। আপনি যদি মির্জা ফখরুল সাহেবের কাছে যান, জামাতের আমির কাছে যান, বা অন্য যার সাথে সম্পর্ক আছে ডক্টর ইউনূসের কাছে যাওয়ার জন্য, ঠিক আমার কথা বলবেন। আমি জাস্ট এইভাবে ইন কমন, ইন জেনারেলি কথাটা বলে দিয়ে ভদ্রলোককে পাঠিয়ে দিলাম। ভদ্রলোক আমি যখন বলছি ঠিক তার 2 ঘন্টা পরে তিনি একেবারে সোজা জামাতের আমিরের কাছে চলে গেছেন। আমি যখন এরকম ব্যস্ত ছিলাম, আমার বেখেয়াল ছিলাম, সামনে বেশ কয়েকজন লোক ছিল, আমি বুঝতে পারিনি। হঠাৎ করে আমার মোবাইলে একটা টেলিফোন আসলো, এক ভদ্রলোক বললেন যে কথা বলেন, শুধু এতটুকু কথা বলেন। তো মাথা থেকে বললো যে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি বললাম ভালো। তো বললো যে আপনি যে লোক পাঠিয়েছেন, আমি চেষ্টা করবো সর্বোচ্চ এই লোকটিকে সাহায্য করার জন্য। তা আমি স্মরণ করতে পারছিলাম না যে আমি কে কথা বলছেন, কার কাছে পাঠালাম বা কে গেল। তো আমি অনেকটা কনফিউজড এবং কিংকর্তব্য বিমূঢ়। তা আমি বললাম যে দয়া করে বলবেন আপনি কে বলছেন। তিনি বললেন যে আমি শফিকুর রহমান বলছি, একজন কৃষকের ছেলে। আসলে আমার বুদ্ধি এত কম, আমি তখনও পর্যন্ত বুঝতে পারিনি। আমি আরো প্রায় 5-6 সেকেন্ড আমি আত্মস্থ এবং ধাতস্থ হওয়ার চেষ্টা করলাম। পরে আমি বললাম যে ভাই, এটা কি ধরনের কথা? আমি জামাতের আমিরের সঙ্গে কথা বলছি বা আমিরে জামাতের সঙ্গে কথা বলছি। এবং এখানে একটা ব্যাপার হলো যে চ্যারিটি বিগিনস ফ্রম হোম। আমি যেটা জানি যে আমরা বাইরে থেকে তাকে জামাতের আমির বলি,
কিন্তু জামাতের যারা লোকজন আছেন তারা বলেন আমির বা আমিরে জামাত, এবং অনেক লোক কিন্তু তাকে আমিরুল মুমিনিন বলে ডাকেন, আমিরুল মুমিনিন বলে ডাকেন, বিশ্বাসীদের নেতা বলে তাকে ডাকেন। যাই হোক, তো এরকম একটা মানুষ তিনি আমাকে হঠাৎ করে টেলিফোন দিলেন। তার যে লোক আমাকে টেলিফোন করলো, একবারও বললেন না যে আপনি অমুকের সাথে কথা বলেন। অনেকটা মানে র্যাডিকুলাস যাকে বলা হয়, অ্যারোগান্সনেস, এই যে সঙ্গে সঙ্গে রেসপন্ড করা। তা আমি বললাম যে কি বলেন আপনি, আমি আমিরে জামাত আমাকে টেলিফোন করেছেন এবং এই ভাষায় আমি তো খুব সম্মানিত বোধ করছি। ঠিক আছে, আপনি মানে সে যে কারণে ফোন করেছে কাজটা করে দেবে, আমি সেই বিষয়টাই ভুলে গেলাম। আমি শুধু বললাম যে উনি আমার কাছে আসছিলেন, আমার একটা অভিযোগ ছিল, আশা ছিল, আমি আপনার কথা বলেছি, আপনি সম্মানিত করেছেন, দ্যাটস ওকে। তো এই হলো ডাক্তার শফিকুর রহমান সাহেবের, আমি আবার মানে উত্তেজনার নামটা কি ডক্টর শফিক, আমি শফিকুর রহমান লেখেন না শফিকুল ইসলাম লেখেন, আমি এই মুহূর্তে এলোমেলো হয়ে গেছে, আমি কথা বলতে অনেক আবেগপ্রবণ হয়ে গেছে এই বিষয়টা নিয়ে, ক্ষমা চাই যারা শুনছেন। ডক্টর শফিক জামাতের আমির। তো আমি তাকে সালাম জানিয়ে টেলিফোন রাখলাম, এবং তখনই আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে আমার কিছু বলা উচিত। একটা দলের শীর্ষ নেতা, বয়স্ক নেতা, সম্মানিত নেতা, তিনি অন্য মানুষকে কীভাবে সম্মান করেন, কীভাবে মর্যাদা দেন, এই বিষয়টি প্রকাশ করা উচিত। 2 নম্বর হলো যে তিনি এই বয়সে যেভাবে কাজগুলো করছে সেটা প্রশংসা করা উচিত। তারপরে হলো যে এখনো যে এই সমাজে মানুষের জন্য কাজ করে এটা জানানো উচিত। তো এটাই জানালাম। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, যারা দেখছেন তাদের সবার প্রতি রহমত এবং বরকত আল্লাহ নাজিল করেন, এবং আমিরে জামাত আল্লাহ তাকে হেফাজত করুন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।